এমনও বিজেপিরই একজন নেতা আমায় বলছিলেন যে এমন পরিস্থিতি না হয় যে ভোটই হলো না, রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো। অমিত শাহ একবার আমাকে বলেছিলেন যে আমি তো বিজেপির নেতা, আমার কাজ তো তৃণমূলকে জেতানো নয়। যে সেটিং ফেটিং কত লোক কত কিছু বলে, বোগাস। অমিত শাহ আমাকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ দখল না করা পর্যন্ত আমরা প্যান ইন্ডিয়া পার্টি হতে পারবো না। বাঙালি খুব ব্যাড কনজিউমার, মানে একটা বাটার থেকে একটা জুতো কিনলে সেটা ১০ বছর তো পরেই। আমাদের এখানে আমরা পুরনো জিনিসকে মেরামত করে অনেক দিন চালাই। সিপিএম দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে ছিল। প্রত্যেকবার আমাদের মনে হয়েছে যে এইবারে সিপিএম চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছে যে সিপিএম এর অপশাসন থেকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তো এমন কথাও বলেছিলেন যে পরের বারে দেখা হবে রাইটার্স বিল্ডিং এ। তারপরেও সিপিএম এসেছে। বিজেপির কিন্তু স্ট্র্যাটেজিটা অনেক লং টার্ম, শর্ট টার্ম নয়। নমস্কার জয়ন্তদা, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। আমি প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়ে আজকে আমাদের এই সাক্ষাৎকার শুরু করব। তার আগে আমি একটা কথা বলবো, যেরকম নতুন বছরে বেশ কিছু রেজলিউশন মানুষ নিয়ে থাকে, সাধারণত আমরা নিয়ে থাকি, সেরকমই পশ্চিমবঙ্গবাসীও হয়তো নতুন রেজলিউশনের জন্য দিন গুনছে কোথাও গিয়ে, সামনে নির্বাচন। আমি প্রথম যে প্রশ্নটা আপনার সামনে রাখবো সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে বর্তমান খুবই চর্চার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এবং এই এসআইআর এর পরেও যত শক্তি আছে বিজেপি প্রয়োগ করুক। আমি বলছি তৃণমূলের আসন বাড়বেই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ২০০৮ সালে ঠিক পরিবর্তনের প্রথম চাকা দক্ষিণ চব্বিশ পরগনা ঘুরিয়েছিল, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং এবার ভাঙড় জিতে দক্ষিণ চব্বিশ পরগনায় একদম ৩১-৩১ করতেই হবে। বারুইপুরে একদম রণসংকল্প সভা থেকে এই ভাষাতে একদম গর্জে উঠতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন, কি বুঝতে পারছেন? দেখুন, আমি একটা জিনিস বুঝতে পারছি, যত দিন যাচ্ছে, আমি ৪০ বছর ধরে সাংবাদিকতা করে একটা জিনিস বুঝেছি যে বাঙালি খুব ব্যাড কনজিউমার। মানে একটা বাটার থেকে একটা জুতো কিনলে সেটা ১০ বছর তো পরেই। সে কারণে রিপেয়ার শপটাও কলকাতায় একটু বেশি। আমি তো দিল্লিতে ৪০ বছর কাটিয়েছি। দিল্লিটা ওই অ্যালভিন টফলারের বই আছে ফিউচার শক, মানে থ্রো অ্যাওয়ে সোসাইটি, মানে ব্যবহার করে কিছুদিন হয়ে গেলে ফেলে দিয়ে নতুন একটা কিছু কেনা। ওটা দেশ জুড়ে সেটা হয়। আমাদের এখানে আমরা পুরনো জিনিসকে মেরামত করে অনেক দিন চালাই। সিপিএম দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে ছিল। প্রত্যেকবার আমাদের মনে হয়েছে যে এইবারে সিপিএম চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছে যে সিপিএম এর অপশাসন থেকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তো এমন কথাও বলেছিলেন যে পরের বারে দেখা হবে রাইটার্স বিল্ডিং এ। তারপরেও সিপিএম এসেছে, দীর্ঘদিন থেকেছে। আমি কিন্তু মানে আবার বলছি যে এসআইআর মস্ত বড় একটা ইস্যু বিজেপি করার চেষ্টা করছে। কিন্তু ভোটার তালিকায় শেষ পর্যন্ত কতজন বাদ যাবে, কতজন থাকবে, টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং, শেষ পর্যন্ত দেখব। কিন্তু কিছুতেই পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে একটা নতুন সরকার এসে যাবে এবং বিজেপি সরকার গঠন করবে, এমনটা আমার কিন্তু মনে হচ্ছে না। এবং আমার মনে হয় যে বিজেপির কিন্তু বেনিফিশিয়ারি, বিজেপি কি ছিল পশ্চিমবঙ্গে, বিজেপি তো ৩টে মানে বিধায়ক থেকে আজকে ৭৭টা বিধায়ক। আমার এখনো মনে আছে কলকাতা কর্পোরেশনে বিজেপি ২টো কাউন্সিলর জিতেছিল, লালকৃষ্ণ আডবাণী। আমি তখন দিল্লিতে, স্টেটমেন্ট করেছিলেন কাউন্সিলর ২টো জেতার জন্য, এবং তিনি বলেছিলেন যে দিল্লি থেকে বলেছিলেন যে কলকাতা মে বিজেপি কা খাতা খোলা है। তো এখানে তখন আবির মানে কলকাতা কর্পোরেশনে মানে মাখামাখি হয়েছিল, কেননা ২টো কাউন্সিলর জিতেছে বলে। সেখান থেকে ৭৭টা এমএলএ। আজকে রাজ্যসভায় বিজেপি একটা সদস্য পাঠাতে সক্ষম হয়েছে ওই এমএলএ সংখ্যা বেড়েছে বলে। সুতরাং অমিত শাহ আমাকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ দখল না করা পর্যন্ত আমরা প্যান ইন্ডিয়া পার্টি হতে পারবো না। প্যান ইন্ডিয়া পার্টি হতে গেলে আমাকে পূর্বাঞ্চল এবং দক্ষিণ ভারত দখল করতে হবে। উত্তর পূর্বাঞ্চলে অসম যখন বিজেপি পেয়ে গেল, এবং সেখানেও কিন্তু মুসলিম আধিপত্য ছিল, যেসব রাজ্যে মুসলিম ডমিনেশন আছে সেখানে পোলারাইজেশনের পলিটিক্সটা সুবিধা হয়। অর্থাৎ সেখানে কিন্তু ধ্রুবীকরণ, যেটা হিন্দিতে বলা হয়, তার ফলে হয় কি, মুসলিম ভোট আর হিন্দু ভোটের মধ্যে হিন্দু ভোটটা যদি কনসলিডেটেড হয়ে বিজেপিতে চলে আসছে বা আসতো, তাহলে এটা হতো না। পশ্চিমবঙ্গে সমস্যাটা হয়ে গেছে যে এসআইআর এ কিন্তু বাদ যাচ্ছে, যেটা অসমে ওই নাগরিকত্ব করার সময়, রূপায়ণের সময় হয়েছিল, বেশিরভাগ হিন্দু ভিকটিম হয়ে গেছে। আজকে মতুয়া ভিকটিম হয়েছে। আজকে হিন্দু সমাজে যতজন মুসলমান বাদ পড়েছে, দেখো কে এই অভিযোগ তুলেছে সেটাতে আমি যাব না। আমি না তৃণমূলের জার্সি বহন করি না বিজেপির, কিন্তু এইটুকু বলতে পারি যে অনুপ্রবেশকারীটা ভোটের প্রচারের বিষয় হতে পারে,
কিন্তু কতজন অনুপ্রবেশকারী, কতজন রোহিঙ্গাকে আইডেন্টিফাই করা হয়েছে সেটার তালিকা কিন্তু নির্বাচন কমিশন দিতে পারছে না বা পারবে না, কেননা হিন্দুরা বাদ গেছে বেশি। এখন এই হিন্দুরা কি সবাই তৃণমূলের হিন্দু? এখন এইভাবে পশ্চিমবঙ্গের মূল সমস্যাটা বিজেপি যেটা হচ্ছে, যেটা অমিত শাহ বুঝেছেন বলেই র্যালি না করে সংগঠনে এবং একদম বুথ স্তরের সংগঠনে জোর দেওয়ার কথা এবার বলেছেন। তার কারণটা হচ্ছে যে তোমার সংগঠন নেই। নরেন্দ্র মোদী এখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নয়। মমতার সঙ্গে নরেন্দ্র মোদীর ভবানীপুরে লড়াই হচ্ছে না। মোদির একটা ব্র্যান্ড ইকুইটি আছে। মোদি ভারতের মানে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা তাদের মধ্যে অন্যতম নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদী খাবারটা সাজিয়ে আমাকে দিতে পারে ট্রেতে করে, কিন্তু খেতে তো আমাকে হবে। মানে আমি যদি সেইটা দুয়ারে দুয়ারে যদি সেই বার্তাটা বিজেপির না পৌঁছে যায়, শুধু কলকাতায় সল্টলেকে পার্টি অফিসে কিংবা মুরলীধর লেনে বসে সাংবাদিক বৈঠক করলে তো হবে না। পরিশ্রম করছেন শুভেন্দু অধিকারী, খুব পরিশ্রমী, কিন্তু এসআইআর এর ইস্যুটা যেভাবে এত লোক মারা গেল, যারা মারা গেল তারা কি মুসলমান না হিন্দু? এখন যারা আত্মহত্যা করছে সেগুলো কি সব মমতা আত্মহত্যা করিয়েছে? এটা তো কেউ বিশ্বাস করছে না। তো কোথাও একটা বিসমিল্লাহ গলদ হচ্ছে, সেটা বিজেপির শীর্ষ নেতারা জানেন। একটা যদি মমতার বিপক্ষে যদি একটা বিজেপির মমতা থাকতো, যেটা একবার অমিত শাহ দলীয় বৈঠকে বলেছিলেন, একবার বিমান বসুও বলেছিলেন যে মমতা যখন বিরোধী দলনেতা ছিল, যেভাবে সিপিএম কে তাড়িয়েছিল, তার যে 24/7 ডেডিকেশন, একটা যদি ওরকম মমতা বিজেপিতে থাকতো যে মমতাকে তাড়াবে, মমতাকে তাড়াতে সক্ষম হবে। আমি বলছি না যে পশ্চিমবঙ্গের সমস্ত কিছু ভালো হচ্ছে, পশ্চিমবঙ্গে এটা 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 মানে আরো ভালো করা বা সঠিক পথে এগোনো সেটা একটা অন্য প্রশ্ন। গুড গভর্নেন্স ইজ এ ডিফারেন্ট কোশ্চেন। কিন্তু ইলেকটোরাল ম্যানেজমেন্ট, ইলেকটোরাল ভিক্টরি, ইলেকটোরাল মানে যে নির্বাচনী দিকটা, সেটা কিন্তু আর একটা ভিন্ন বিষয়। এবং সেখানে কিন্তু 10 গোল দিচ্ছে মমতা বিজেপি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পৌল। প্রথম থেকেই জয়ন্তদা যে ব্যাপারটা শুরুতেই ব্যাখ্যা করলেন, যখনই এসআইআর এর প্রশ্ন এলো, ডিটেনশনের প্রশ্ন এলো, অনুপ্রবেশের ইমিগ্রেন্টসদের প্রশ্ন এলো, আপনি একদম স্পষ্টতই ব্যাখ্যা করলেন যে আমি বলব ওয়ান লাইনার যদি হয় যে হিন্দুরা বেশি বাদ পড়ছে। যে একটা বিশেষ সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, সেই সম্প্রদায়টাকে অ্যাসাইড রেখেও হিন্দুরা বেশি বাদ পড়ছে। আমি সেই প্রসঙ্গ থেকে এবার একটা প্রশ্ন করব আপনার কাছে যে একজন মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি, মায়া দাস এদেরকে সামনে রেখেই কিন্তু একদম নির্বাচন কমিশনকে এবার তুলোধনা করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। একদম এই স্টেট লাইনটাই তিনি ফলো করছেন এবং তিনি বলছেন যে এই দুজন ভদ্রলোকের বাড়ি মেটিয়াবুরুজে আর ভদ্রমহিলার বাড়ি কাকদ্বীপ বিধানসভায়। মঞ্চে তো আপনারা আমাকে নিয়ে ৪ জনকে দেখছেন, কিন্তু নির্বাচন কমিশন এদের একদম দেখতেই পাচ্ছে না। মৃত ঘোষণা করে দিয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৪ জন রয়েছে যারা জীবন্ত, কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে মৃত হিসেবে। আপনারা কোনোদিন মৃত ব্যক্তিদের র‍্যাম্পে হাঁটতে দেখেছেন? এইজন্য আমি র‍্যাম্প বানিয়েছি। রীতিমতো এটা তো একটা বড় প্রশ্ন, জয়ন্তদা কি বলবেন? প্রতিকূল পরিস্থিতিকে একটা অনুকূল করে তোলা, আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সকলের শেখা দরকার। জিনিসটা ছিল মানে রুমাল হয়ে গেছে বেড়াল। তার কারণটা হচ্ছে যে এসআইআরটা করা হয়েছিল অবৈধ যারা ভোটার তাদেরকে বাদ দেওয়ার জন্য, এবং এই অবৈধ ভোটাররা যেন তেন প্রকারে তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঢুকিয়েছে, এবং তারা মানে ফলস ভোটার, বোগাস ভোটার, ভূত, এরা ভোট দেয়। এইটাই তো অভিযোগ ছিল। সেখান থেকে আজকে গোটা জিনিসটা যেন মনে হচ্ছে যে কেন্দ্র গোটা জিনিসটা ষড়যন্ত্র। এসআইআরটা এখানে অনুপ্রবেশটা বিজেপির আজকের ইস্যু নয়। ১৯২৫ সালে আরএসএস এর জন্ম হয়েছে, তারপরে জনসংঘ, তারপরে বিজেপি তো ৮০ সালে জন্ম। অনুপ্রবেশ এটা আমি বাজপেয়ী আডবাণীর সময়ও দেখতাম, প্রতিনিয়ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলা হতো, এটা একটা কোর ইস্যু অফ বিজেপি। কিন্তু কেন্দ্র বিরোধী করে তোলা গোটা নির্বাচনটাকে, নির্বাচনটা তো হওয়ার কথা ছিল মমতা বনাম রাজ্য বিজেপি, সেটা শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত বাবুই হোক, বা আমাদের শ্রমিক ভট্টাচার্য হোক, কিন্তু হয়ে গেল মোদি বনাম মমতা। এটার মধ্যে কিন্তু মমতা এবং অভিষেকের একটা যৌথ রণকৌশল আছে, যে ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রের বি টিম, অমিত শাহ হচ্ছে নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি, যিনি পশ্চিমবঙ্গে ঠিক যেন মনে হচ্ছে বর্গি এলো দেশে। এই যে একটা বহিরাগতদের উপনিবেশবাদ, এই জিনিসটা না পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে একটা র্যাডিক্যাল ডিএনএ আছে, একটা অ্যান্টি দিল্লি, একটা একটা অদ্ভুত মাইন্ডসেট আছে। মানে নীরজ চৌধুরীর বইতে আছে যে সুভাষ আর গান্ধীর যে লড়াই,
সেই লড়াইটা যেন কখনো কখনো মনে হয় যে একটা বৈষ্ণব আর একটা শাক্তের মধ্যে লড়াই হচ্ছে। আর এই র্যাডিক্যাল ভায়োলেন্সের একটা পলিটিক্যাল ভায়োলেন্সের যে ডিএনএ, এটা হচ্ছে অ্যান্টি দিল্লি। একবার নেহেরু এসেছিল এখানে, এয়ারপোর্ট থেকে বিধান রায়কে গাড়িতে তুলে রাজভবনে আসছে বিধান রায়েরই গাড়িতে। তখন দিল্লি কা ঠগ বলে একটা কিশোর কুমারের ছবি রিলিজ করেছিল। তো চারদিকে সব পোস্টার লেখা ছিল, দিল্লি কা ঠগ কামিং সুন, দিল্লি কা ঠগ আ রাহা হ্যায়, দিল্লি কা ঠগ আসিতেছে, শীঘ্র আসছে। তো নেহেরু খুব মানে সেন্স অফ হিউমার ছিল। নেহেরু বিধান রায়কে জিজ্ঞাসা করেছিল, এই যে দিল্লি কা ঠগ আ রাহা হ্যায়, এটা আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ নয় তো? তো এই যে দিল্লি কা ঠগ আ রাহা হ্যায়, দিল্লি কা মানে দিল্লি মানেই হচ্ছে যে দিল্লি চলো। এই যে অভিষেক মাঝে মাঝে নির্বাচন কমিশনে চলে যাচ্ছে, আমি লেফটকেও দেখেছি, তখন মাসুল সমীকরণের নীতি, তখন এই যে কেন্দ্রের বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, এই পুরো জিনিসটাকে না একটা সুতোয় গেঁথে ফেলেছে তৃণমূল, যেখানে এসআইআর এ আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের টাকা পয়সা দিচ্ছে না, আমরা 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 দুয়োরানি সুয়োরানি, আমাদেরকে বলা হচ্ছে ডবল ইঞ্জিন করো তাহলে টাকা পাবে। তার মানে কি, তোমাকে ভোট না দিলে টাকা দেবে না, তার মানে তুমি অ্যান্টি বাঙালি। এই জায়গাটা থেকে ডিরাইভ করতে করতে যেন মনে হচ্ছে একটা বাঙালি আর ওই যেটা বললাম শকুন দল পাঠান মোগল সব এসেছে আমাদের দখল করতে। এই লড়াইটাকে তার ফলে মোদি বনাম মমতা, আর এটা তো লোকসভার ভোট হচ্ছে না, আর মোদি ওদের সব থেকে বড় ব্র্যান্ড বিজেপির, তার ফলে মোদিকেই বেচতে হয়। মোদি গ্যারান্টি বলে ওরা, মোদি হ্যায় তো মানে মুমকিন হ্যায়। এখন সেইটা তো মোদি অমিত শাহ করছেন, ওনাদের কাজ করছেন। অমিত শাহ একবার আমাকে বলেছিলেন যে আমি তো বিজেপির নেতা, আমার কাজ তো তৃণমূলকে জেতানো নয়। যে সেটিং ফেটিং কত লোক কত কিছু বলে, বোগাস। না, ওদের ওদের তো আজকে ওদের আনফিনিশড এজেন্ডা। অটল বিহারী বাজপেয়ী আমাকে বলেছিলেন একটা ইন্টারভিউতে, আমি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আসছিলাম কালকা মেলে করে কলকাতায়, ওদের ন্যাশনাল এক্সিকিউটিভ ছিল, তখন একটা বগি পুরো ভাড়া নিয়ে হৈ হৈ করতে করতে আমরা আসতাম। তো সেই ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং এর আগে উনি বলেছিলেন যে আমি শ্যামাপ্রসাদ মুখার্জি সেক্রেটারি ছিলাম, আর জনসংঘের প্রতিষ্ঠাতা তিনি। মনের দুঃখ একটাই যে আমরা সব জায়গায় দখল করতে পেরেছি, বাংলাটা পারিনি। তাহলে এই যে আনফিনিশড এজেন্ডা, ওরা দখল করতে চাইবে না। হ্যাঁ, এবং মানে মমতা যা ইচ্ছে বলে যাবে আর আমি মানে মেরেছো কলসির কানায়, এই অ্যাপ্রোচ কখনো বিজেপি নিতে পারে না। এইটা এইটা একটা কিছু লেফটিস্ট, কিছু কংগ্রেসের লোকেরা বারবার বলছেন সেটিং সেটিং সেটিং। আমার মনে হয় এটা সেটিং এর তত্ত্ব মানে একেবারেই অচল। তার কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গটা বিজেপি দখল করতে চাইছে। আজকে পশ্চিমবঙ্গ দখল মানে একটা বিরাট মানে ওদের পার্টি, এই যে হিন্দি হার্টল্যান্ডের পার্টি, হিন্দি বলয়ের পার্টি, সেইটা থেকে বেরিয়ে গিয়ে একটা সর্বভারতীয় মানে বাঙালিরও পার্টি। অমিত শাহ বাংলায় টুইট করছে, মানে যেটা এক্স হ্যান্ডেল বলে এখন। তো অমিত শাহকে কখনো বাংলায় তো এক্স হ্যান্ডেল করতে হতো না। এইটা লোকাল বাঙালি আইডেন্টিটি, সে উচ্চারণ ভুল হোক, কিছু ভুলচুক হতে পারে, কিন্তু বাংলায় করার ইচ্ছেটা, আমি তো বলছি যে অমিত শাহর বাড়িতে একটা ঋষি অরবিন্দের চেয়ার আছে বাড়িতে, অনেকে জানে না। এটা অমিত শাহর একটি জীবনী আছে, সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে, অনির্বাণ গাঙ্গুলি লিখেছেন। সেখানে লিখেছে যে অদ্ভুতভাবে পন্ডিচেরি থেকে ওই চেয়ারটা যেটা অরবিন্দের ব্যবহৃত, সেটা চলে এসেছিল ওর বাড়িতে। এখন কথাটা হচ্ছে যে ঋষি অরবিন্দের চেয়ার আছে, ঋষি অরবিন্দটা তিনি আগে কখনো ভাবেনি বিজেপি, ওটা ইনসিডেন্টালি হয়েছিল, কিন্তু আজকে কিন্তু ভেতরে ঢুকতে চাইছে বাঙালি আইডেন্টিটি। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, এই আমিষ নিরামিষ, এই বাঙালিকে না বুঝে হিন্দুত্ব চাপানো। প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্ব প্যাকেজ থাকে, বেঙ্গলেরও একটা ওয়েস্ট বেঙ্গল স্ট্র্যাটেজি হওয়া উচিত, ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার হওয়া উচিত। এখানে হিন্দু বাঙালি তারা মাছ খায়, স্বামীজি মাছ খেতেন, মাংস খেতেন, ঠাকুর রামকৃষ্ণ মাছ খেতেন, এবং সবথেকে বড় কথা যে মাছ তো আমাদের এখানে প্রসাদ দেওয়া হয়, বিয়ের সময় মাছে সিঁদুর লাগিয়ে বিয়েতে পাঠানো হয়। তো এখানে কিন্তু দৃষ্টিভঙ্গিটা ঠিক উত্তরপ্রদেশের যোগীর রাজ্যের মডেলটা, এমনকি বিহার আমার প্রতিবেশী রাজ্য হলেও ওটা কিন্তু হিন্দিভাষী রাজ্য, ভুলে গেলে চলবে না। এখানে কিন্তু বাঙালি, যেখানে রেনেসা হয়েছে, রাজা রামমোহন রায় টু বিদ্যাসাগর টু রবীন্দ্রনাথ, এগুলো নাম উচ্চারণ টুচ্চারণ কিছু নয়, বাঙালির যে জাতি সত্তাটা, এটা না খুব বহুত্ববাদী। আমরা আর্য, আমরা অনার্য, আমরা নানান রকম শাখার সংস্কৃতির সংমিশ্রণ।
এটা কীর্তিমোহন সেন থেকে শুরু করে অমর্ত্য সেন, আরও আগে রাজা রামমোহন রায় সবাই লিখে দিয়ে সব চলে গেছে আমাদের, আমি কোনো কপিরাইট নেই আমাদের। কিন্তু এইটা বিজেপিকে বুঝতে হবে তো, দিল্লির নেতাদের স্টাইলে বরং আমাদের বাঙালি নেতারা জামা কাপড় পর্যন্ত পরে, ধুতির সঙ্গে জুতো পরে জয় শ্রীরাম বলে। আমি অবাক হয়ে গেলাম, ঠনঠনি কালীবাড়িতে অমিত শাহ পৌঁছচ্ছে আর বিজেপি কর্মীরা চিৎকার করে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওটা জয় মা কালী বল, ঠনঠনিতে এসছিস। সুতরাং এই জায়গাতে কোথাও একটা ভীষণভাবে সমস্যা হচ্ছে, যেটা যদি যতদিন না পর্যন্ত বিজেপি এটা মানে অন্তরের ভেতর থেকে, শুধু মমতা বিরোধিতা করলে হবে না, মানে শত্রুকেও কিন্তু, মানে ডেভিলকেও তার শেয়ার দিতে হয়, শয়তানকে তার অংশীদারিত্ব দিতে হবে, সেটা বিজেপি বুঝতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যারা শাসক দল রয়েছে তাদের পরিস্থিতি তাদের অনুকূলে ছিল না। না, আজকে যদি 15 বছর ধরে কেউ ক্ষমতায় থাকে তাহলে অ্যান্টি ইনকামবেন্সি তো হবেই, এটা তো ল অফ নেচার। মানে ক্ষমতাসীন, মানে এটা তো পৃথিবীর সবাই বলে গেছে, মানে এটা মানে গ্রামসি, মার্কস থেকে শুরু করে বোধহয় ভারতের মানে যারা হিন্দু আহ, দার্শনিক, তারাও একই কথা বলেছে। মানে একটা ল অফ নেচার আছে, যেটা ইকোনমিক্সে বলে না যে ল অফ ডিমিনিশিং রিটার্ন, ল অফ ডিমিনিশিং রিটার্ন, একটা মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগিতা। তো আস্তে 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 কমে সেটা। সুতরাং এটা খুব স্বাভাবিক যে এইভাবে কমতে থাকে, কিন্তু সেটা যে বুঝতে না পারে এবং মনের আনন্দে সে থাকে, কোনো তার সচেতন থাকে না। আমি মনে করি দিল্লিতে নরেন্দ্র মোদী সচেতন, কোথায় কোথায় ফল্ট লাইন হচ্ছে সেগুলোকে রিপেয়ার করতে হবে। ইভেন মণিপুর সম্পর্কেও তো নরেন্দ্র মোদী দৃষ্টিভঙ্গিগত অনেক পরিবর্তন আনলেন, দেরিতে হলেও, বেটার লেট দ্যান নেভার। তো আমাকে বুঝতে হবে কোথায় সমস্যাটা হচ্ছে। যখন 2019-এ বিজেপি অতগুলো আসন পেয়ে গেল, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে তো বোঝেনি যে জয় শ্রীরামটা কিভাবে কাজ করছে, তো করেছিল। এবং শুধু বড়বাজারে নয়, ধর্মতলায় অমিত শাহর র্যালিতেও দেখেছি বাঙালি, শুধু অবাঙালি নয়, তারা জয় শ্রীরাম বলতে শুরু করেছিল। সেটা লোকসভা ভোট ছিল, পাকিস্তান ইস্যু ছিল, নরেন্দ্র মোদীর ফ্যাক্টর ছিল, মানলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে সচেতন হয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলা, তার তার মাথায় যে কাপড় পরে মসজিদের ছবি দেওয়া, সেই যে ক্যাম্পেইনটা, যখন মমতার বিরুদ্ধে এই অভিযোগটা উঠলো যে সংখ্যালঘু তোষণকারী বেগম মমতা, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে যেভাবে, মমতা তো আগেও সন্তোষীমা করতো, আমি তো ব্যক্তিগতভাবে জানি, কালী পুজোটা আজকে বাড়িতে করে না, দুর্গাপুজোয় চিরকালী চণ্ডীর মন্ত্র উচ্চারণ করে। এগুলো তো যে কোনো বাঙালি হিন্দু মেয়েরা যারা যা যা করে, ও তাই করেছে, কোনো এটা নিয়ে কখনো রাজনীতি করা প্রয়োজনীয়তাটা আসেনি। কিন্তু তুমি যেটা বলছো না, যে বুঝে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করা, এটাই হচ্ছে কৌশল। কৌশলটা কি? না, কৌশলটা হচ্ছে যে বিজেপি অসমে যে ফায়দাটা পেয়েছে এখানেও পেতে চাইছে, যে মুসলমানদের ভোটের জায়গায় যদি শতকরা 70 ভাগ ভোট বিজেপি পেয়ে যায়, 30 ভাগ বনাম 70 ভাগ, 70 ভাগটা অনেক বেশি। কিন্তু মমতা যেভাবে জগন্নাথের মন্দির, এবং আজ একদিনে নয় দীর্ঘদিন ধরে করছে, এখন মহাকালের মন্দির, দুর্গা মণ্ডপ, তাতে হচ্ছে কি, তাতে হিন্দু ভোটটাও এককভাবে আর বিজেপিতে যাচ্ছে না, যে কারণে বিজেপি এখন মুসলিম ভোটটা ভাঙার চেষ্টা করছে। কিন্তু মুসলিম ভোটটাও এবারে ভাঙা যাবে কিনা, সেটা হচ্ছে এখন বিজেপির লক্ষ্য, যাতে ভাঙা যায়। এবং সেটা ওএসি তো উর্দুভাষী মুসলমান, সে তো শতকরা 2 ভাগ তার ভোট ব্যাংক আছে, কি 5 ভাগ, সব থেকে বেশি। কিন্তু এখানে আইএসএফ একটা মুসলিম পার্টি, আবার নতুন আর একটা পার্টি হুমায়ুন করছে, এরা কতটা ভোট কাটতে পারবে? বিজেপির লক্ষ্য হচ্ছে যে এদের মাধ্যমে বিজেপির ভোটটা বাড়ানো যদি যায়, যদি মুসলমান ভোটটা ভেঙে যায়, মুসলমান ভোটটা এতে বাড়বে নাকি আরো ইন ব্লক ইনসিকিউর হয়ে মমতার দিকে যাবে, সেটা দেখা। জয়ন্তদা, আমি বলবো এই যে দিল্লি যাত্রার কথা বললেন, আপনি বললেন যে সময় সময় বামফ্রন্টকেও দেখা গিয়েছে দিল্লি যাত্রা করতে। যে দিল্লি যাত্রার ব্যাপার আমরা দেখলাম এসআইআর এর পরেই রাজ্য সরকার তাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লিতে পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাঁকুড়ার জনসভায় বলতে শোনা গেল যে জ্ঞানেশ কুমার তাদের একটা প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি, এবং তিনি কার্যত খুবই সিরিয়াস নোটে বলছেন যে একজনেরও যদি নাম বাদ যায় সেক্ষেত্রে একদম আমরা যতদিন আছি একটা মানুষেরও মৌলিক অধিকার তারা বলছেন যেতে দেবেন না। এবং তিনি বলছেন, জ্ঞানেশ কুমারকেও তিনি ভ্যানেশ কুমারের আগেই বলেছেন, তিনি বলছেন যে তৃণমূল দিল্লিতে যাবে, আজকে যা রাস্তায় মাঠে যা লোক হয়েছে তার 1/3 লোক যদি দিল্লিতে যায় তাহলে জ্ঞানেশ কুমার অমিত শাহ একদম বানের জলে ভেসে যাবে। এই হুমকি কি একদম সত্যিকারের তাদের, নাকি কোথাও গিয়ে একটা লোক দেখা? না, ব্যাপারটা হচ্ছে যে এটা দুটো জিনিস। একটা, যে কোনো নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা যে কথাগুলো বলেন সেটা দুপক্ষই, এখানে এগুলোকে বলে পলিটিক্যাল রেটোরিক্স। একটা রেটোরিক্স থাকে, অর্থাৎ সেটা, এবং তার মধ্যে দিয়ে একটা ভোকাল টনিক তাদের কর্মীদের সমর্থকদের মধ্যে অনুপ্রাণিত করা হয়। কিন্তু এর একটা সত্যতার দিকও আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন
সেটা হচ্ছে যে গোটা জিনিসটা বিজেপি এবং ইলেকশন কমিশন এই প্রচারটাকে কোথায় নিয়ে যায়, কিভাবে নিয়ে যায়। যদি সত্যি সত্যি 1 কোটি বাদ পড়ে যায় ভোটার, ফেব্রুয়ারি মাসেই সেটা জানা যাবে নতুন তালিকা এলে, তখন কিন্তু পরিস্থিতিটা কি দাঁড়াবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দাঁড়াবে, জেলায় জেলায় বিক্ষোভ এবং তার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে, মানে আলটিমেটলি এমনও বিজেপিরই একজন নেতা আমায় বলছিলেন যে এমন পরিস্থিতি না হয় যে ভোটই হলো না, রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো। তো সেটা রাষ্ট্রপতি শাসন জারি করলে বিজেপির লাভ হবে না মমতার লাভ হবে, রাষ্ট্রপতি শেষের তো অন্য প্রশ্ন। কিন্তু এই আইন শৃঙ্খলার অবনতিটা যদি হয় তাহলে আমার মনে হয় সেটা কাঙ্ক্ষিত নয়। এসআইআরটা মানে যদি মারাত্মকভাবে বাদ যায়, এবং এমন অভিযোগ উঠছে যে যে নাম বাদ গেছে তারা দাবি করছে যে আমাদের নাম, আমরা জ্যান্ত জ্যান্ত লোককে মৃত বলে ঘোষণা করা হচ্ছে, এইসব বিতর্কগুলো এসে গেছে। ঠিকঠাক হলে কি বিজেপির লাভ হবে আদৌ? আপনি তো একজন বর্ষিয়ান সাংবাদিক, আপনি আমি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শুধু এসআইআর দিয়ে ভোট তো হয় না, আমি সার্বিকভাবে যে কোনো ভোট না, একটা বুফেতে যেরকম বিরিয়ানিও থাকে, স্যালাডও থাকে, আইসক্রিমও থাকে খাওয়ার সময়, এটা মিক্স প্লাটার, অনেকগুলো কারণে ভোট হয়। একটা অ্যান্টি ইনকামবেন্সি যেরকম আছে, আবার বিজেপির বিরুদ্ধেও কিন্তু একটা সাংঘাতিক ভোট ব্যাংক আছে। এবং সেখানে বিজেপির যদি ভোটার তালিকা থেকে শুধু ভোটারদের বাদ দিয়ে দিলাম, এবং তাতে এখানে 10-11 কোটি পশ্চিমবঙ্গের মানুষ, হ্যাঁ, সেখান থেকে 1 কোটি যদি বাদও যায় তাহলেও যে বিজেপি ক্ষমতায় এসে যাবে সেটা কিন্তু বলার মতো পরিস্থিতি অন্তত আমি মনে করি না। একদম, আমার আসলে দুটো প্রশ্ন আপনার কাছে। আমি বলব যে একদিকে ২০২৬ বিজেপি কি সত্যি সরকার গঠন করতে চায়? বিজেপি কি বাংলায় জেতার জন্য এই মুহূর্তে প্রস্তুত? এবং তারই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দেব যে ২০২৬ কি জয়ন্তদা বিজেপির জন্য শেষ সুযোগ পশ্চিমবঙ্গে? আর এটা কি হাতছাড়া করবে বিজেপি? যেখানে বিজেপির নেতারাই বলছেন যে দেশ বায়াতে বাংলাকে জয় করতে। দেখো, যে কোনো যুদ্ধের সময়, যেরকম অমিত শাহ একজন জেনারেল অব দ্য পার্টি, যে কোনো যুদ্ধের সময় যে জেনারেল হয় সে কখনো বলবে না যে এবারে না হলে পরের বারে, এবারে পরীক্ষা ফেল করে গেল সামনের বারে ভালো করে পরীক্ষাটা দিও, এটা তো কেউ বলে না। এইবারের পরীক্ষাতেই জিততে হবে সেটাই তো বলবে, সেটাই অমিত শাহ বলছেন। কিন্তু প্ল্যান এ যদি সেটা হয়, ভেতরে ভেতরে গোপনে একটা প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে। আমার মনে হয় বিজেপির শীর্ষ নেতৃত্ব জানেন যে এবারে না হলেও তারা কিন্তু লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ দখল করতে। যে আজ দেখো, কংগ্রেস আর সিপিএম এর তো দখল করার কথা ছিল, আমরা কংগ্রেস সিপিএম কে নিয়ে আলোচনাই করছি না, অ্যাসেম্বলিতে একটা সিটও নেই। তো বিজেপি তো এমনিতেই অ্যাচিভার না, কোথা থেকে কোথায় এসেছে। এখন বিজেপি দখল করতে চাইছে, এবারে হয়তো দখল হবে না, এবারে আমি দখল হবে বলে মনে হয় না। কিন্তু বিজেপি হচ্ছে লাগে, আমি বলি লাগের রহমন না ভাই, অর্থাৎ পরীক্ষা ফেল করার পরের দিন থেকে আবার পড়তে শুরু করে পরের বছরের পরীক্ষার জন্য। সুতরাং বিজেপির কিন্তু স্ট্র্যাটেজিটা অনেক লং টার্ম, শর্ট টার্ম নয়। দিলীপ ঘোষকে কোথাও গিয়ে একটা সক্রিয় করার বার্তা দিয়ে গেলেন অমিত শাহর শাহী বৈঠকের পর। রীতিমতো সেখানে দিলীপ ঘোষকে হঠাৎ কেন দরকার পড়লো? বিজেপির লাভ। না, দিলীপ ঘোষকে যে কার্যকরী সমিতি যেটা পার্টির, তার সদস্য, এবং কার্যকরী সমিতির কোনো বৈঠকই ডাকা হচ্ছিল না। এবং দিলীপ ঘোষের যেটা মনে হয়েছিল যে উনি আছেন বলেই কমিটির বৈঠকটা ডাকা হচ্ছে না। এবং দিলীপ ঘোষের যে অভিমান, ক্ষোভ, যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যখন নির্বাচনী যুদ্ধ, তো এটা অমিত শাহই বলে গেছেন যে সব এটা ইনক্লুসিভিস্ট অ্যাপ্রোচ নিতে হবে, অর্থাৎ সবাইকে নিয়ে চলতে হবে। এখন সত্যি সত্যি এটা হাইকমান্ডের নির্দেশে দিলীপ ঘোষকে ডেকে পাঠিয়ে মেটানো হচ্ছে, একটা মীমাংসাও হচ্ছে, কিন্তু সত্যি সত্যি এটা অ্যান্টিজেন আর অ্যান্টিবডির সমস্যাটা কিন্তু যে থেকে যাবে না, একটা বিরোধ থাকবে না, একটা ফাটল হলে সেই ফাটল রেখাটা এত তাড়াতাড়ি মুছে যায় না। কিন্তু এটাতে এটা এটা বিজেপির দিক থেকে গুড অ্যাপ্রোচ, যে যারা দূরে আছে তাদেরকে কাছে টেনে নিয়ে শীর্ষ নেতাদের একটা জায়গায় নিয়ে এসে একটা ইউনিফাইড কমান্ড গঠন করা, সেই কারণে দিলীপ বাবুকে কাজে লাগানো হচ্ছে। তাহলে কি বিজেপি কোথাও গিয়ে জয়ন্তদা এই বাংলার ভোটারদের যে বিশ্বাস অর্জন সেটা কি করতে পারছেন? আপনি যেটা বললেন যে অ্যান্টি ইনকামবেন্সি তো অবশ্যই থাকবে। একাধিক মানে আ যেখানে বিষয় সামনে এসছে, দুর্নীতির বিষয় সামনে এসছে, মেয়েদের সেফটির বিষয়টা সামনে এসছে। এই সমস্ত কিছু আ কি কোথাও গিয়ে পশ্চিমবঙ্গবাসীকে অন্য কিছু ভাবতে সাহায্য করবে আসলে? একটা যে কোনো ভোটে একটা পক্ষে যেরকম ভোট থাকে, বিপক্ষে ভোট থাকে। মমতা যেরকম আছে, মমতার বিরুদ্ধেও ভোট ব্যাংক আছে। একটা কোনো একটা পাড়ায় গিয়ে সেটা বোঝা যায় না। ওটা সার্বিকভাবে, এটা তো এরকম নয় যে একটা ক্রাউড দেখা, ওপরে একটা ড্রোন চালিয়ে দিলাম আর বুঝে গেলাম। পলিটিক্যাল বিহেভিয়ার ইজ এ ভেরি কমপ্লিকেটেড মানে সাবজেক্ট অফ ইনভেস্টিগেশন। আমার নিজের 40 বছরের যে অভিজ্ঞতা, তার থেকে আমি বলছি যে এ যাত্রা বিজেপি ক্ষমতায় আসছে না।
এবং তৃণমূল কংগ্রেস আমি যদি আসন বেড়েও যায় আমি বিস্মিত হব। একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি খুব চাপে আছেন? মানে এ যাবৎ তার যা মন্তব্যগুলো তাকে করতে শোনা যাচ্ছে, সত্যি কি তিনি খুব চাপে মমতা তো চিরকালই এরকম মন্তব্য করে, চাপে থাকা না থাকা কি আছে, মমতা অভিষেক তো আবার এরকম করে না। সুতরাং এটা তো জেনারেশনাল ডিফারেন্স। লালু যেভাবে কথা বলে তেজস্বী সেভাবে কথা বলে না। এটা একটা ওল্ড স্কুল এবং কিছুটা লোকায়ত ভঙ্গিতে। আবার গ্রামের মানুষ না, আমরা কলকাতায় এখানে এখন এই কলেজ স্ট্রিটে বসে বুঝতে পারবো না, গ্রামের মানুষ ওই ভাষাটাই মমতা কিন্তু কমিউনিকেট করে। মমতা যদি খুব সফিস্টিকেটেড হয়ে আই থিঙ্ক সো, ইউ নো করে ইংরেজিতে কথা বলতে শুরু করে, তাহলে আর মমতা মমতা থাকবে না।